করব ইকুইভ্যালেন্স সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট করব আমরা। আচ্ছা, তো এর আগে আমরা স্লিপের যে ইম্প্যাক্টে আমরা দেখেছিলাম যে স্লিপের ইম্প্যাক্টটা তার ফ্রিকোয়েন্সিতে যেমন পড়ে, কেমন সেই ফ্রিকোয়েন্সিতে পড়া ইম্প্যাক্টটা আমরা দেখেছিলাম, এবং সেখানে আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এস ইন্টু বিআর। তার মানে তার মাইক্রোফোন একটু অফ রাখেন না। তো এস ইন্টু বিআর মানে ব্লক রোটরের সাপেক্ষে আমরা আর কি তার ইম্প্যাক্ট গুলো দেখতেছিলাম। তো আমরা দেখতেছিলাম ব্লক রোটরের সময় বেসিক্যালি তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএস, মানে এফবিআর ইকুয়াল টু এফএস, এটা আমরা দেখেছিলাম। সো এফএস তো সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি এবং দ্যাট ইজ ফিক্সড, সো এফবিআর ইজ এ কনস্ট্যান্ট। সো রিগার্ডিং দ্যাট, রোটরের ফ্রিকোয়েন্সি বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে স্লিপের উপরে, কেমন। তো স্লিপটা বেসিক্যালি আবার শেষ পর্যন্ত ডিপেন্ড করে হচ্ছে দুইজনের মধ্যে যে তাদের ভোল্টেজের ডিফারেন্স, তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের মধ্যে ডিপেন্ড করে এনএস আর মাইনাস এনআর। তো সেই ডিফারেন্সটার উপরে শেষ পর্যন্ত গিয়ে ডিপেন্ড করে। তো এটা আমরা দেখেছিলাম। আমরা আরো দেখেছিলাম যে ইফেক্ট অফ স্লিপ, সেটা রোটরের ভোল্টেজের উপরে ইফেক্ট করে। কার ঘুম পাচ্ছে বুঝলি? হ্যালো হ্যালো গুলো ফ্রিকোয়েন্সির উপরে যেরকম দেখেছি, আমরা দেখেছি তার যেহেতু যে ভোল্টেজটা ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, সো আলটিমেটলি তার জেনারেটেড যে ভোল্টেজ রোটরের, সেটার উপরেও ডিপেন্ড করে, কেমন। তো আরো একটা জায়গায় ডিপেন্ড করে, সেটা পরবর্তীতে আমরা বেসিক্যালি দেখব, কিন্তু তারপরে এখন দেখে ফেলি। সেটা হচ্ছে গিয়ে যে আমার রোটরের যে আমার ইসে বেসিক্যালি হ্যালো। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা রোটরের যে আমরা রিঅ্যাক্ট্যান্স, কেমন, রোটরের রিঅ্যাক্ট্যান্স, আপনি এই ডায়াগ্রামগুলো কি সেগুলো আমি পরে বলতেছি। রোটরের যে রিঅ্যাক্ট্যান্স, সেই রোটরের কন্ডাক্টরের তো রেজিস্ট্যান্স আছে এবং রিঅ্যাক্ট্যান্স আছে, তো সেগুলোর কি ঘটবে, স্লিপের উপরে কোনো তার ইম্প্যাক্ট আছে কি? এখন কথা হলো, নর্মালি রেজিস্ট্যান্স জিনিসটা কি? রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট? হ্যাঁ, রেজিস্ট্যান্স কি কখনো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়? কেউ বলতে পারবেন রেজিস্ট্যান্স কখন ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট হয়? হ্যালো স্যার, রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সির উপরে কোনো ইম্প্যাক্ট নাই? ফ্রিকোয়েন্সির কোনো ইম্প্যাক্ট নাই রেজিস্ট্যান্সের উপরে, নাকি না কিছু হইলেও আছে? হ্যালো, কেউ বলতে পারবেন না স্যার? স্যার কেউ কোনো কথা বলে না কেন? আমি কি আছি? যে আপনি এটা যদি একটা ফ্রিকোয়েন্সি হয়, সো আমার এই হচ্ছে গিয়ে ওয়েভ। তো এখন এটা যদি এটা যদি আমার একটা সাইকেল হয়, তাহলে এটা পজিটিভ সাইকেল, এটা কি নেগেটিভ সাইকেল। তো পজিটিভ সাইকেলেও যতটুকুন পরিমাণ রেজিস্ট্যান্স বাধা দিবে, নেগেটিভ সাইকেল মানে কি,
বেসিক্যালি এটা যদি একটা ব্যাটারি হয় ফর এন এক্সাম্পল, এটা যদি একটা ভোল্টেজ সোর্স হয়, ঠিক আছে, এটা যদি একটা ভোল্টেজ সোর্স হয় ফর এন এক্সাম্পল, বেসিক্যালি এটা যদি আমার একটা ভোল্টেজ সোর্স হয়, তো ভোল্টেজ সোর্স হয় আর এখানে আমার যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে যখন এদিকে প্লাস আর এদিকে মাইনাস, তখন তো কারেন্ট এদিকে যাচ্ছে, am I right? হ্যাঁ, জি স্যার। আর যখন এদিকে প্লাস, যখন এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ, তখন কারেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে? পজিটিভের এখান দিয়ে, এখান দিয়ে তখন কারেন্ট যাচ্ছে, am I right? জি স্যার। তাহলে এখান দিয়ে কারেন্ট যাওয়ার সময় যে পরিমাণ বাধা পাবে এই রেজিস্ট্যান্সের কারণে, এই রেজিস্ট্যান্সের কারণে যে পরিমাণ বাধা পাবে পজিটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেল মানে কি, মানে নেগেটিভের মানে তার উল্টা দিক দিয়ে যাওয়া, তো নেগেটিভ হাফ সাইকেলের সময়ও সেই একই পরিমাণ বাধা প্রদান করবে না? জি স্যার। সেই জন্য ফ্রিকোয়েন্সির কোনো ডিপেন্ডেন্সি নাই, রেজিস্ট্যান্সের উপরে ফ্রিকোয়েন্সি, রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট না। কথা বুঝতে পারছি? তো এটা আমি জানি না আপনাদের সার্কিট ওয়ানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস পড়েছে কিনা, তো পড়াইলে পরে তো আপনারা সেখানে দেখে থাকবেন যে ফ্রিকোয়েন্সির সাথে আপনার যে চেঞ্জ, ফ্রিকোয়েন্সির সাথে সেই রেজিস্ট্যান্সের যে ইম্পিডেন্স, ফ্রিকোয়েন্সির সাথে যদি রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স নেওয়া হয় জেডার ফর এন এক্সাম্পল, তাহলে তার কোনো চেঞ্জ নাই, মানে কনস্ট্যান্ট, ঠিক আছে। বাট এটাই যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে নেওয়া হয়, এটা যদি ক্যাপাসিটর, এই গ্রাফে আমি করি, এটা যদি ক্যাপাসিটরের ক্ষেত্রে হয়, তাহলে আমরা দেখব যে তার ইম্পিডেন্সটা কিভাবে যায়, তার ইম্পিডেন্সটা হয় হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে এরকম, ঠিক আছে। মানে যখন ফ্রিকোয়েন্সি অনেক লো থাকে, ঠিক আছে, তখন তার ইম্পিডেন্স অনেক হাই হয়, আর যখন ফ্রিকোয়েন্সি যত বাড়তে থাকবে, তত যত ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে তত তার ইম্পিডেন্স কমে যেতে থাকবে। এটা কার ক্ষেত্রে? এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে জেড অফ সি। কথা বুঝে গেছে? আচ্ছা, বেসিক্যালি আপনি এক্স সিও দিতে পারেন, এক্স সি রেসপন্স, তার সঙ্গে কমপ্লেক্স দিয়ে গুণ করলে আপনি জেড সি পেয়ে যাবেন। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে বিষয়টা কি? ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার কেমন হবে? ইন্ডাক্টরের ক্ষেত্রে উল্টা, যখন ফ্রিকোয়েন্সি অনেক লো, তো তখন ফ্রিকোয়েন্সি কি হবে? যখন ফ্রিকোয়েন্সি অনেক লো, তখন তার মধ্যে বাধা অনেক কম হবে, ফ্রিকোয়েন্সিও তো বাড়তে থাকবে, বাধা তত বাড়তে থাকবে, ঠিক তার উল্টা। কথা কি বুঝতে পারছি? এটা কার? এটা বেসিক্যালি আমার হচ্ছে ইসের, কি বলা, এটা জেড সির, জেড এল, এটা হচ্ছে জেড এল, মানে ইম্পিডেন্সের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম হলে তার ইম্পিডেন্স কম, যত ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে তার ইম্পিডেন্স তত বাড়তে থাকবে, আন্ডারস্ট্যান্ড? সো এই জিনিসটা সার্কিটে শেখানোর কথা, আমি জানি না, তো এইখানে আপনার, তারপর আমি একটু রিভিউ করলাম, এবং এটাই হওয়া উচিত। আপনি যদি ইকুয়েশনের মধ্যেও বসায় করেন, ফর এক্সাম্পল, যে এক্সএল ইকুয়াল টু হোয়াট, এক্সএল ইকুয়াল টু ওমেগা এল, am I right? আর এক্স সি এর ক্ষেত্রে আমরা কি জানি? এক্স সি এর ক্ষেত্রে 1 by omega c. ওমেগা সি, am I right? তো ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই এফ, সো দিস ইজ হোয়াট, ওমেগা এর মানে হচ্ছে টুয়াইস পাই এফ এল। সো আলটিমেটলি ফ্রিকোয়েন্সির সাথে সে সমানুপাতিক। সো ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, এক্স হলো ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এই বাধা কি হবে? বাধা বা রিঅ্যাকট্যান্স বাড়তে থাকবে, রিঅ্যাকট্যান্স বাড়লে আলটিমেটলি ইম্পিডেন্সও বাড়তে থাকবে। তো সেটাই আমরা এখানে দেখেছি যে ফ্রিকোয়েন্সি আমার বাড়ার সাথে সাথে আমার রিঅ্যাকট্যান্সও
বাড়তে আছে। আর এটা এখানে কি, এখানে x ইকুয়াল টু শেষ পর্যন্ত কত, x ইকুয়াল টু 1 বাই twice pi f c, am I right? So ultimately frequency যদি বাড়তে থাকে, যত বাড়তে থাকবে আমার বাধা তত কমতে থাকবে, am I right? এটা যত বাড়বে, নিচের অংশ যত বাড়বে তত আমার কি এই পুরোটার মান কমতে থাকবে, তাই না, 1 বাই যেহেতু। সো সেটাই আমরা এখানে দেখেছি যে ফ্রিকোয়েন্সি যত বাড়তে আছে তত তার বাধার পরিমাণ, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকলে টোটাল অ্যামাউন্ট কমে যেতে থাকবে, বাধার পরিমাণ কমে যেতে থাকবে, ঠিক আছে। বাট আমরা দেখেছি রেজিস্টারের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি যতই বাড়ুক আর কমুক যাই ঘটুক না কেন, আমার ফ্রিকোয়েন্সির রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তার বাধার পরিমাণ একই রয়ে গেছে, কথা বুঝে গেছে, এবং এটাই হওয়া উচিত কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে, সেটাই ঘটেছে। আচ্ছা, তো এখন রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে আমরা দেখব তাহলে টয়েস পাই এফ এল, ঠিক আছে, এটা মানে স্লিপের ইম্প্যাক্টটা কি, রোটরের ভিতরে যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটার ফ্রিকোয়েন্সি ইম্প্যাক্টটা দেখেছি, আমরা দেখেছি যে স্লিপের সাথে এফ আর কিভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে, আমরা দেখেছি স্লিপের সাথে কিভাবে ভোল্টেজের পরিবর্তন হয়, ইনডিউস ভোল্টেজের। আমরা এখন দেখতেছি যে স্লিপের সাপেক্ষে তার রিঅ্যাকট্যান্সের চেঞ্জটা কিভাবে ঘটে। তো রিঅ্যাকট্যান্সের চেঞ্জ যদি আমরা হিসাব করি তাহলে x আর, তাহলে আমি ইকুয়েশনটা লিখে ফেলি, x ইকুয়াল টু টয়েস পাই fl, তাই না, x ইকুয়াল টু টয়েস পাই fl, যেহেতু রোটারের ক্ষেত্রে তাই আর গুলো দিছি তার নোটেশন আকারে, কেমন। সো এল আর রেজিস্ট্যান্সের ইন্ডাকট্যান্স, so এখানে that these are also constant, twice pi is a constant, এলও আমার কনস্ট্যান্ট, কেন এল কনস্ট্যান্ট, বিকজ এটা হচ্ছে এটা তো ইন্ডাকট্যান্স, এখন কয়েল তো আর আমি প্রত্যেকদিন বাঁধাবো না, ঠিক আছে, যে তারটা নিয়েছি সেই তারটাই, তাহলে এখন ফ্রিকোয়েন্সির সাথে সাথে কি হচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি বা সাথে সাথে তার এইটা এক্স আর বাড়তে আছে, তাই না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এখন এফ আর যেহেতু আমরা কি জানি, কিন্তু আমরা চাই হচ্ছে স্লিপের সঙ্গে ডিপেন্ডেন্ট এরকম একটা ইকুয়েশন লিখতে, আমরা এমন একটা ইকুয়েশন লিখতে চাচ্ছি এক্স আর এর যে কিনা স্লিপের উপর ডিপেন্ডেন্ট। তো এফ আর যেহেতু স্লিপের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে এফ ইকুয়াল টু এস বি আর, তাহলে বি আর লিখে ফেললে তাহলে হয়ে গেল, তাহলে এসে গেল কি এস ইন্টু এসটাকে এক পাশে রেখে আমি টয়েস পাই এফ বি আর এল, তো এইটা কি বেসিক্যালি, এটা বেসিক্যালি হচ্ছে কি আমার এক্স বি আর, এম আই রাইট, এক্স বি আর ব্লক রোটরের সময় তার যে ইন্ডাকটেন্স সেটাই হচ্ছে কি এইটা, তাহলে আমরা খুব ইজিলি এখানে পেয়ে গেলাম যে, তাহলে খুব ইজিলি আমরা এই জিনিসটা পেয়ে গেলাম যে এক্স আর ইকুয়াল টু এস ইন্টু এস বি আর, কেমন কথা স্যার, বুঝতে পারছি কি আমরা স্যার, আমার কথাটা কি বুঝে গেছে, তাহলে স্লিপের ইম্প্যাক্টটা কিভাবে এটার উপরে পড়ে, রোটের উপরে পড়ে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানে যদি আমরা এখন যেতে চাই তাহলে কি ঘটবে, কেমন না, তাহলে স্ট্যাটর থেকে তো কি হচ্ছে, একটা থ্রি ফেজ রোটেটিং ফ্লাক্স আসতেছে, থ্রি ফেজ রোটেটিং ফ্লাক্স এখানে আসার পর সেটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট বেসিক্যালি করতেছি, we are studying equivalent circuit of an induction motor, কেমন। তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে যে স্ট্যাটরে আমার ফ্লাক্স আসছে, ঠিক আছে, স্ট্যাটরের ফ্লাক্সটা আমার রোটরের মধ্যে বেসিক্যালি ইন্ডাকশন মেশিনের আপনি ইকুইভ্যালেন্ট সার্কিট একই কথা। তো এখন রোটরের সার্কিটে কি সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে পুরোপুরি দেখানো হচ্ছে যে এখানে যে কি হবে, এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে, দেখানো হয়েছে আমার এই কয়েলের ইনডিউস ভোল্টেজের একটা ফ্রিকোয়েন্সি থাকবে, দ্যাট ইজ অলসো শোন, এটা এফআর, কেমন, যেটা যেহেতু এটা রোটরের তাই এর মধ্যে যেটা কারেন্ট যাবে তাহলে সেই কারেন্টটাও আমার এখানে দেখানো হয়েছে, কেমন, সেই কারেন্টটাও আমার এখানে দেখানো হয়েছে যে আই আর, ঠিক আছে। তারপরে আমার এই টার একটা ইম্পিডেন্স থাকবে সেটাও এখানে দেখানো হয়েছে, তার একটা রেজিস্ট্যান্স থাকবে সেটাও দেখানো হয়েছে, কথা বলতে পারছি, কেমন। তো অনেকটা ঠিক ট্রান্সফরমারের মতোই, ঠিক আছে, কিন্তু একটা অংশ কম পড়ে গেছে এখানে, ঠিক আছে, বাট কম পড়লেও সেটাও বেসিক্যালি এন্ড অফ দি ডে সেটারও একটা ইম্প্যাক্ট থাকে, বলেন তো কি কম পড়ে গেছে স্ট্যাটর ইকুইভ্যালেন্ট সার্কিটের সঙ্গে কল্পনা করলে, কারণ এটা হচ্ছে প্রাইমারি,
মানে আপনি যদি ইসের সঙ্গে তুলনা করেন মানে ট্রান্সফরমারের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি, আমি যদি বলি এটা প্রাইমারি পার্ট, আর এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ডারি পার্ট। সো আলটিমেটলি আমাকে বলেন তো যে এখানে কি অংশটা কম পড়ে গেছে, মানে ইসে যদি আমার ট্রান্সফরমার হইতো তাহলে তার মধ্যে পাওয়া যেত, সেটা কি, সেটা হচ্ছে লিকেজ ফ্লাক্স, am I right? লিকেজ লিকেজ রিঅ্যাকট্যান্স। লিকেজ রিঅ্যাকট্যান্স মানে যে কোনো, আমি বলেছিলাম যে যে কোনো একটা ইন্ডাক্টর কি ঘটে, ইন্ডাক্টরের মধ্যে তার নিজস্ব একটা তার কি থাকে, রিঅ্যাকট্যান্স থাকে, কেমন থাকার পর সকল ম্যাগনেটিক ফ্লাক্স এর মধ্যে দিয়ে এখানে এখান দিয়ে এখানে চলে যায় না যদি ম্যাগনেটিক কোর হয়, কেমন, যদি এটা নর্মাল যে কোনো তার না, মানে কয়েল যদি হয় তাহলে তো তার মধ্যে একটা ম্যাগনেটিক স্টোরেজ লিকেজ আকারে তো থাকেই, এবং বাকি অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে যে অংশটুকুন যে এখানে আমার ইসে হইছে, মানে ফ্লাক্স গেছে, তো সেই লিকেজ ফ্লাক্সটা এখানেও থাকবে, এখানেও কি হবে, লিকেজ ফ্লাক্সটা থাকবে, রাইট? ঠিক আছে, তো এখানেও কি লিকেজ ফ্লাক্স থাকবে না যে কোনো ইন্ডাক্টরের ক্ষেত্রে? মানে লিকেজ ফ্লাক্স মানে কি, মানে এর অ্যারাউন্ডে চারদিকে কিছু ফ্লাক্স আছে যেটা কি করবে, যেটা বেসিক্যালি তার মধ্যেই ঘূর্ণন তৈরি করতে থাকবে, এর মধ্যে দিয়েই যেতে থাকবে, রাইট? তো সেটা এই ক্ষেত্রে আমার খুব একটা গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? বেসিক্যালি আমার এই যে রোটরের সাইডেও আমার এখানে রোটরের এখানেও যে পোল, ঠিক আছে, সেই সেই পোলটার মধ্যে এখানে বেসিক্যালি আমরা তো সেখানেও তো একটা রোটর স্লট ছিল, এখানে দুই ধরনের আমরা কি দেখছি, দুই ধরনের রোটরের প্যাটার্ন দেখছি, তাই না? একটা হচ্ছে কি আমরা উপরে দেখে আসছি কি উন্ড রোটর, আরেকটা দেখেছি হচ্ছে গিয়ে কি স্কুইরাল কেজ রোটর, এম আই রাইট? সো স্কুইরাল কেজ রোটর, এখানে রোটরের কয়েল বাঁধানোর জন্য স্লট গুলো আছে, ঠিক আছে। তো এখন এই স্লট গুলোর মধ্যে দিয়ে কয়েল বাঁধা হয়, তো আলটিমেটলি সেই যে ফ্লাক্সটা, সেই লিকেজ ফ্লাক্সটা, দ্যাট হ্যাজ এ লোয়ার ইম্প্যাক্ট, দিস ইজ ওয়াই এখানে সেটা ইগনোর করা হয়েছে এবং সেটা এখানে দেখানো হয়নি, কথা বুঝে গেছে? সো দিস ইজ হোয়াট ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আপনি আমাকে বলতে পারেন স্যার প্রাইমারি সাইডের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই প্রাইমারি সার্কিটে প্রাইমারির যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা কেন এখানে দেখানো হয়নি, প্রাইমারিটা, কেমন? তো সেটাও আমরা সামনে দেখবো। বেসিক্যালি এটা প্রথমে স্টেপ বাই স্টেপ, বেসিক্যালি রোটরের উপরে আমরা স্লিপটা জানছি, স্লিপের ইফেক্ট গুলো জানছি, জানার পর আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা বেসিক্যালি ফাইনাল স্টেজে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার দিকে আমরা যাচ্ছি। তো এটা আপাতত স্ট্যাটরটা দেখানো হয়নি, বাট স্ট্যাটর থেকে যে ঘূর্ণায়মান ফ্লাক্স আসতেছে সেটা এখানে দেখানো হয়েছে, কেমন? তো এইটাই ওখান থেকে এখানেও দেখানো হয়েছে সেই জিনিসটা। কিন্তু আমরা এটা যদি মনে করেন স্কুইরেল কেজ না হয়ে যদি আমার এখানে ইয়া হয়, কি বলে উন টাইপের রোটর হয়, তাহলে এই যে রোটরের রেজিস্ট্যান্স এর সঙ্গে কি হবে, আরো তিনটা, এটা তো একটা ফেজের ক্ষেত্রে দেখানো হয়েছে, তাহলে এরকম 3 ফেজের জন্য যদি হয়, প্রত্যেক ফেজের সঙ্গে আমরা কি দেখব, একটা রেজিস্ট্যান্স, আরো একটা রেজিস্ট্যান্স, রিওস্ট্যাট বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা এখানে পাইতাম, কথা, এম আই রাইট? একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স পাইতাম, এই রোটরের কয়েলের রেজিস্ট্যান্সের পাশাপাশিও আরো একটা রেজিস্ট্যান্স রিওস্ট্যাট আকারে পাইতাম, এম আই রাইট? ওন রোটর হইলে, তাই কি? আচ্ছা, সো এখানে এই এক্সআর এর বিষয়টা আর কি অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল, এটা আমরা আগে দেখেছি। তো দেখার পর এখন ফাইনালি আমরা যখন রোটরের এটা রেজিস্ট্যান্সটা, রোটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ব্লক রোটরের সাপেক্ষে বেসিক্যালি, ব্লক রোটর না, বেসিক্যালি যদি স্লিপের সাপেক্ষে আমরা যদি অঙ্কন করি, তাহলে বেসিক্যালি দাঁড়িয়ে যাবে এরকম ভাবে, ঠিক আছে, যে করি, তাহলে আমার বেসিক্যালি এগুলো আমরা এরকম ভাবে পাবো, রাইট? এবং এইভাবেই পাওয়ার কথা, বিকজ আমার ER ইকুয়াল টু S ইন্টু EBR, FR হচ্ছে গিয়ে S EBR, XR হচ্ছে এটা, কেমন? তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে।
এখানে প্রত্যেকটা। তো দেখানো হইলে পরে এখানে ফেজর ডায়াগ্রামে আমার দেখানো হয়েছে বেসিক্যালি এটা ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রাম। ইম্পিডেন্স ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে লম্ব বরাবর আমরা কি দেখতে পাচ্ছি, লম্ব বরাবর দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স বিআর, কেমন, এবং এই দুইজনের যে সমষ্টি তার ফলে আমরা কি পাবো, সমষ্টির ফলে পাবো হচ্ছে গিয়ে জেড আর, কেমন। তো জেড আরটা হবে আলটিমেটলি হচ্ছে গিয়ে আমার এই দুইজনের যে সামান্তরিকের কর্ণটা, তো সামান্তরিকের কর্ণ হইলে আমার এক্স জেড আর হচ্ছে। সো এই জেডারটা কত হবে, এটা যদি আমরা ফেজর এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, সো আলটিমেটলি হোয়াট ইউ উইল গেট, দ্যাট উইল বি জেডার ইকুয়াল টু রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে গিয়ে আমার এই বেসিক্যালি ইম্পিডেন্স, এইখানে ইম্পিডেন্স, এই রেজিস্টিভ ইম্পিডেন্স আর রিঅ্যাক্টিভ ইম্পিডেন্স দুটো মিলে হচ্ছে গিয়ে আমার টোটাল ইম্পিডেন্স, রোটর ইম্পিডেন্স। সো এটা আমার এইভাবে আমি এই যে জেড ইকুয়াল টু, তাহলে আমি আই ইকুয়াল টু এইভাবে লিখতে পারি না যে বি ইকুয়াল টু আই জেড বা আই আর যেটাই বলেন, তাহলে আই ইকুয়াল টু কত, এখানে ভোল্টেজটা কত আসতেছে, ইকুইভ্যালেন্স সার্কিট থেকে দেখতে পাচ্ছি আমার ভোল্টেজটা হচ্ছে এস ইনটু বি আর। সো এইটার নিচে আমার এই ইম্পিডেন্সটা দেখানো হয়েছে, কথা বুঝে গেছে। তাহলে এখন কথা হলো যে আমি যদি স্লিপের সঙ্গে ডিপেন্ডেন্ট কিভাবে, তাহলে স্লিপের সঙ্গে আমার ইম্পিডেন্স কিভাবে ডিপেন্ডেন্ট সেই জিনিসটা তো আমরা এখানে দেখতে পেলাম, কেমন। এখন যদি আমার স্লিপের সঙ্গে কারেন্টটাও কিভাবে ডিপেন্ডেন্ট সেই জিনিসটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন উপরে যে এখানে স্লিপ আছে, আবার এখানেও এস আছে, ঠিক আছে। তো সেই জন্য এস দিয়ে যদি আমি উপর নিচে উভয়কে আমি যদি গুণ করে দিই, সরি ভাগ করে দিই, উপর নিচ উভয়কেই ভাগ করে দেই, ঠিক আছে, তাহলে আমি যে লাইনটা পাবো that will be like this one, কেমন, এটার মধ্যে পাবো, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার এখানে ইবিআর এক্স বিআর, সো এগুলো বেসিক্যালি ইএস সিনক্রোনাস স্পিডের সময় এক্সএস, সো দ্যাটস হাউ উই ক্যান সাম আপ যে এগুলো কনস্ট্যান্ট, কেমন, কনস্ট্যান্ট ওই মেশিনের জন্য, ওই মেশিনটা এক এক মেশিনের ক্ষেত্রে এদের ভ্যালু এক এক রকম হবে। তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্স যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ চেঞ্জিং। রেজিস্ট্যান্সটা কি, স্লিপের উপর ডিপেন্ডেন্ট। এই মানে ইকুয়েশনগতভাবে আমি কি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সটা স্লিপের উপর ডিপেন্ডেন্ট, এবং কিভাবে ডিপেন্ডেন্ট, 1/, আকারে, এম আই রাইট। সো এইটা বেসিক্যালি এইটা একটা রেজিস্ট্যান্স তো কখনো স্লিপের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার কথা না। বেসিক্যালি স্লিপ তো ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে দুইজনের, ঠিক আছে, এনএস আর এনআর। বেসিক্যালি হোয়াট স্লিপটা আমার ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে স্লিপটা ডিপেন্ড করছে কি বেসিক্যালি আমার এনএস আর হচ্ছে গিয়ে কোনটা, এনএস আর হচ্ছে গিয়ে সিনক্রোনাস স্পিড, এনএস হচ্ছে গিয়ে আমার রোটরের ক্ষেত্রে এনআর। আমি কি সবাই পড়াইতেছি? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন কি স্যার? হ্যাঁ বলতেছেন আপা, ওই এক ক্লাসে যেটা হয়েছিল হঠাৎ আমি দেখি যে আমি ক্লাসে নাই, মানে আমার রিজয়েন করতে হবে আবার। তো পরে বুঝলাম নাকি আবার মন খারাপ করলো, স্যার আজকেও দেরি করছে, আমাদেরকে এতক্ষণ অপেক্ষা করাইছে। আচ্ছা বলে তাদের তাদের যে ইসে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা স্পিড ডিফারেন্স, সেটাকে এনএস দিয়ে ভাগ করে আমরা বেসিক্যালি স্লিপ পাই। তো আলটিমেটলি স্লিপটা বেসিক্যালি তাদের মধ্যে যে এনএস আর এনআর এর মধ্যে যে আমার যে ডিফারেন্সটা সেটার উপরে আমার ডিপেন্ড করতেছে, কেমন। সো এখন রেজিস্ট্যান্সটা কিভাবে স্লিপের উপরে ডিপেন্ডেন্ট হইলো, এটা ইকুয়েশনে আমরা দেখতে পাইতেছি। তাহলে এই কনসেপ্টের মানেটা কি দাঁড়াইতেছে, যে একটা রেজিস্ট্যান্স এমন একটা রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে, তার মানে তার এই ভোল্টেজের এখন সে স্লিপের উপরে ডিপেন্ডেন্ট না, মানে যে কোনো এই ইকুয়েশনটা বলতেছে যে কোনো কন্ডিশনে আমার
রোটরের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা সে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ইবিআর এর উপরে, যেটুকুন ভোল্টেজ আমার আসে ব্লক রোটরের সময়। আরটা ভোল্টেজ হচ্ছে কি যতটুকুন, আরটা হচ্ছে যতটুকুন আমার রিঅ্যাকট্যান্স আমি পাইছি ব্লক রোটরের সময়। কেমন? এখন আরেকটা পার্ট এসে ডিপেন্ড করতেছে কার সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের উপরে, বাট যে রেজিস্ট্যান্সটা স্লিপের উপরে ডিপেন্ডেন্ট। মানে কিভাবে ডিপেন্ডেন্ট? 1/s মানে কি, মানে আমার যদি স্লিপ যদি বাড়ে, এখানে স্লিপ বাড়া মানে কি, স্লিপ স্লিপ স্লিপের রেঞ্জ কত থেকে কত হইতে পারে, স্লিপের রেঞ্জ কত থেকে কত হইতে পারে? আমরা জানি কি s ইকুয়াল টু হোয়াট, আমরা জানি s ইকুয়াল টু ns মাইনাস nr ডিভাইডেড বাই কত, ns, am I right? ঠিক আছে। সো তাহলে স্লিপের যে রেঞ্জ হবে, তাহলে ব্লক রোটরের সময় কত হবে? ব্লক রোটরের সময় nr এর মান কত? ব্লক rotors এর সময় nr এর মান কত? ব্লক রোটর কন্ডিশনে nr এর মান কত? 0। সো 0 হলে এটা কাটায় চলে গেল 0। এটা যদি এটুকুন পার্ট যদি আমার 0 হয়, ঠিক আছে, এটুকুন পার্ট যদি আমার 0 হয়, তাহলে এটা কাটা গেলে কত থাকবে? 1 থাকবে না, নাকি 0 থাকবে? এটা কাটা গেলে 1 থাকবে, তাই না? হ্যাঁ, অনেকে আবার 0 থাকবে এরকমও বলে। আচ্ছা, যে তাহলে 1 থাকবে, তাহলে ব্লক রোটরের সময় অলওয়েজ থাকবে কত? আমার স্লিপের মান হবে 1। কথা বুঝতে পারছি? আর যদি অন্য কন্ডিশনে হয়, মনে করেন সর্বোচ্চ ম্যাক্সিমাম কত হইতে পারে, সরি, এটা হচ্ছে গিয়ে রোটর স্পিড যখন আমার 0। সো রোটর স্পিড ns তো আমার কনস্ট্যান্ট, ns এর স্পিড এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি কত দিতেছি সেটার উপরে, তাই না? ns মানে n ইকুয়াল টু কত, 1, ns ইকুয়াল টু 120f/p। সো আর ডাইরেক্টলি পোল সংখ্যা আর ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করতেছে। তো ফ্রিকোয়েন্সি যেহেতু ফিক্স, সো পোল নাম্বারও ফিক্স, ওই কোন একটা নির্দিষ্ট মেশিনের ক্ষেত্রে, তো আলটিমেটলি ns টাও ফিক্স। তো এনআর এর উপরে ডিপেন্ড করতেছে। এনআর সর্বোচ্চ কত হইতে পারে? সর্বোচ্চ এখানে এনএস কে এনআর এর মান সর্বোচ্চ হইতে পারে যে একে ধরে ফেলাতে পারে, am I right? এরই তো সর্বোচ্চ, মানে একদম জিরো থেকে আস্তে করে স্টার্ট হইতে 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 তার কাছে যাইতে যাইতে এক সময় একে ধরে ফেলতে পারে, এর বেশি তো আর না। am I right? আমি ঠিক বলতেছি? সো যদি এনাকে ধরেই ফেলে, তাহলে তখন কত, এনআর কত, মানে ম্যাক্সিমাম ব্লক রোটারের সময়। আর যদি অন্য সময় হয়, তাহলে সর্বোচ্চ বেসিক্যালি তার ম্যাক্সিমাম কত হইতে পারে? এনআর যদি একে যদি আমার ধরেই ফেলে, তাহলে ধরে ফেললে কত হবে? তাহলে এনআর আর এনএস একই হয়ে যাবে না? am I right? এনআর আর এনএস সমান হয়ে যাবে। তাহলে এইখানে এই ইকুয়েশন থেকে কি পাই? এনআর যদি এনএস এর সমান হয়ে যায়, তাহলে উপরে কত হবে? তাহলে তো রোটারি স্পিড ইনফিনিটি হবে স্যার। উপরে কত হবে? শুধু উপরে কত হবে? উপরে কত হবে? 0 বাই এনিথিং কত হবে রেজাল্ট? ইনফিনিটি। 0 বাই নিচে তো 0 হবে না, এনএস কি 0 হবে? এনএস আচ্ছা, তার মানে এনআর এর ভ্যালুটা হচ্ছে 0, টোটাল 0 হ্যাঁ। এনআর এর ভ্যালুটা এনএস হয়ে যাচ্ছে, তাহলে এনএস মাইনাস এনএস মানে 0। সো 0 বাই সামথিং হচ্ছে কি 0। তাহলে বেসিক্যালি আমার মানে যখন আমার রোটরের স্পিড যখন অনেক বেশি, ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে রোটরের স্পিড যখন আমার কত, রোটরের স্পিড যখন 0, রোটরের স্পিড 0। আর এখানে এই ক্ষেত্রে কি রোটরের স্পিড, এই ক্ষেত্রে রোটরের স্পিড হচ্ছে কত, 100%, am I right? 100% স্পিড না, আর এটা হচ্ছে 0% স্পিড। আপনি পার্সেন্ট আকারে যদি বলেন, মানে 0% যদি স্পিড হয়, যদি আপনার 0% স্পিড হয়, তাহলে সেক্ষেত্রে পাচ্ছেন 1। আর যদি আমার 100% 0, কথা বুঝতে পারছি? 0% হওয়া মানে ব্লক রোটরের ক্ষেত্রে। তো আলটিমেটলি স্লিপ আমার এটা কি, স্লিপের উপরে বেসিক্যালি আমার ডিপেন্ডেন্সিটা, আমার স্লিপের মানটা কত আসতেছে সেটাই তো আমরা বের করছি।
তো স্লিপের মান রেঞ্জ হচ্ছে গিয়ে 1 থেকে 0 পর্যন্ত, এটাই হচ্ছে স্লিপের রেঞ্জ। কথা বুঝে গেছে? 1 হচ্ছে গিয়ে ব্লক রোটারের সময়, মানে স্পিড যখন 0% আর স্পিড আস্তে থেকে আস্তে 100% এর দিকে যত যেতে থাকবে, তার মানে 1 থেকে সে কমতে থাকবে, কমতে 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 যখন 100% স্পিডে চলে যাবে তখন সে জিরো জিরো দেখাবে। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে স্লিপ। স্লিপের ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারলাম। কথা বুঝে গেছে? তাহলে আলটিমেটলি এখানে আর রেজিস্ট্যান্স আর বাই এস, বেসিক্যালি এটা ফার্স্ট যিনি দেখান সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে স্টেইনমেট। সো এই জন্য অনেক সময় স্টেইনমেট বেসিক্যালি এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে স্টেইনমেট কনস্ট্যান্ট, হয়তো কনস্ট্যান্ট শব্দটা বলে কিনা একটু বইটা আমার দেখতে হবে। সো স্টেইনমেট এর নামকরণ, ওই সায়েন্টিস্টের নামকরণ অনুযায়ী এখানে সেই স্টেইনমেট constant, the block rotor voltage and rotor inductance are constant and the rotor resistance varies with the slip. Rotor resistance varies with the slip. Varies as what? Varies যখন আমার ব্লক রোটর অবস্থায় থাকবে তখন কি হবে? সামথিং বাই জিরো। তার মানে ব্লক রোটর অবস্থায় সামথিং বাই জিরো মানে কি? তো ইনফিনিটি। সো রোটর যখন স্থির অবস্থায় থাকে তখন তার রেজিস্ট্যান্স অনেক হাই, আর রোটর রোটর যখন না সরি, ব্লক রোটর অবস্থায় এস এর মান হচ্ছে 1। সো তার ভ্যালু হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট ভ্যালু। বাট যখন সে পুরা ইসে হয়ে যায়, ফুল স্পিডে যখন তার কাছে স্পিডে যখন চলা শুরু করে তখন রেজিস্ট্যান্সটা কি হইতে থাকে? জিরোর দিকে চলে, এস এর মান জিরোর দিকে চলে যেতে থাকে। যত এটা কমতে থাকবে টোটাল ভ্যালুটার মান কত বাড়তে থাকবে। কথা বুঝতে পারছি? সো আলটিমেটলি প্রথমে তার রেজিস্ট্যান্সের প্রথমে ইন্ডাক্টরটা মানে ব্লক রোটর যখন রোটরটা ব্লকড অবস্থায় থাকে তখন তার ভিতরে যে কয়েল থাকে সেই কয়েলে বেসিক্যালি সে তখন তার রেজিস্ট্যান্সটা খুব কম থাকে এবং ইন্ডাক্টেন্সটাই বেশি থাকবে, মানে বেসিক্যালি সে ইন্ডাকটিভ আচরণ করে। কিন্তু যখনই সে এরকম ভাবে যেতে 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 যত তার কাছে যেতে থাকবে তত তার ইন্ডাকটিভ চরিত্রের চেয়ে রেজিস্টিভ চরিত্রটাই বেশি হইতে থাকবে। এবং যখন এইটার পুরো এই ব্লুটা আর সবুজটার উপরে যখন এই সবুজ ব্লুটা যখন সবুজটাকে ধরে ফেলবে, ব্লুটা যখন সবুজটাকে আমার কি করবে? ধরে ফেলবে স্পিডে ধরে ফেলবে, তখন কি হবে? তখন কোনো ইন্ডাকটিভ ইম্প্যাক্ট থাকবেই না। তার মানে তার মধ্যে তার রোটরের কয়েলের কোনো ইন্ডাকট্যান্স চরিত্র কাজ করবে না, শুধুমাত্র রেজিস্টিভ চরিত্রটাই কাজ করবে। তো কনসেপ্ট অনুযায়ী এটা আর কি বললাম। এবং ইকুয়েশনও আপনি যদি যান বা এখান থেকেও বুঝতে চান যে স্লিপ অনুযায়ী স্লিপের ইম্প্যাক্টটা কি, বেসিক্যালি তাই ঘটবে। কেমন? সো কখনো যদি জিজ্ঞেস করে বসে কোথাও তাহলে আমার মনে হয় বলতে পারবো যে স্থির অবস্থায় যদি থাকে বা ব্লক রোটর কন্ডিশনে হাই হবে নাকি সে 100% বা রেটেড স্পিডে চললে সেক্ষেত্রে হাই হবে। তো রেটেড স্পিডে চললেই হাই হবে। ব্লক রোটর ব্লকড অবস্থায় থাকলে, রোটর ব্লকড অবস্থায় থাকলে তার রেজিস্ট্যান্সের চেয়ে ইন্ডাকটেন্সটাই বেশি ডমিনেন্ট হয়। কথা বুঝে গেছে? প্রিডমিনেন্ট। সো এখানে আইআর এই জিনিসটা আমরা দেখলাম, আমরা এখান থেকে আমরা এই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি। সো যে আইআর ইকুয়াল টু ই বিআর বাই জেড, এইটা বেসিক্যালি এই টোটালটাকে আপনি কি বলতে পারছেন? বেসিক্যালি জেড আর, তাই না? সো বেসিক্যালি এটা আমরা জেড আর, তো ইবিআর বাই জেড অ্যাঙ্গেল, জেড এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর, জেড অ্যাঙ্গেলটা থিটা আর। থিটা আরটা ডিপেন্ড করতেছে যে আপনার স্লিপের ভ্যালুর উপরে থিটা আরটা ডিপেন্ড করবে। কেমন? আন্ডারস্ট্যান্ড? তাহলে বেসিক্যালি এখানে এই জিনিসটাও আপনি পাবেন, সেটা হচ্ছে যে 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 রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্সটা পাবেন সেই ইম্পিডেন্সটাও কি হবে? আমার স্লিপের উপরে ডিপেন্ডেন্ট। কারণ আলটিমেটলি টোটালটা কিসের উপরে ডিপেন্ডেন্ট? স্লিপের উপরে ডিপেন্ডেন্ট। দিস ইজ ওয়াই আমার এখানে ইম্পিডেন্সটাও স্লিপের উপরে ডিপেন্ডেন্ট। দিস ইজ হোয়াট এটা এখানে দেখানো হয়েছে। এখান থেকে আমরা ইম্পিডেন্সের মাধ্যমে এখানে নিয়ে দেখাইছি। সো এটার উপরে ডিপেন্ডেন্ট অবস্থায় আমরা এখানে দেখাইছি। ঠিক আছে?
সো এই যে এই লাইনটাও বোঝা গেছে আই হোপ, তাই না? এটা বোঝা গেছে না স্যার? এখানে কেমনে আসছি আমরা বুঝতে পারছি না। এটা এখানে কেমনে আসলাম এখান থেকে? এই যে এখানে এবিআর ইম্পিডেন্স আকারে জাস্ট লিখছি, তার ফেজর আকারে লিখছি, এটা তাহলে কত হলো? এটা 0। সো এগুলো হচ্ছে কি আমার থিটা আর জেড, থিটাটা এখান থেকে আসতেছে, ঠিক আছে? যে রেজিস্ট্যান্সের সঙ্গে কতটুকু আমার অ্যাঙ্গেল আছে, বেসিক্যালি এটি হচ্ছে গিয়ে বেসিক্যালি ফেজ অ্যাঙ্গেল, কেমন? মানে কারেন্ট এবং ভোল্টেজের মতো সে একই অ্যাঙ্গেলটা থাকবে। সো এখানে আমার এটা যেহেতু মানে পোলারে, এটা যেহেতু ডিভিশন, তাহলে আলটিমেটলি কি হবে? এটা বিয়োগ হয়ে যাবে না, 0 মাইনাস থিটা। সো আলটিমেটলি এখানে থেকে যাবে কত? মাইনাস থিটা। আন্ডারস্ট্যান্ড? কথা বুঝে গেছে এইটুকুনে? এখানে আমরা কিভাবে আসলাম সেই জিনিসটা তো বুঝে গেছে, তাই না? তো আলটিমেটলি আমরা যদি এই অ্যাঙ্গেল গুলো বাদ দিয়ে শুধুমাত্র আমরা অ্যাঙ্গেলটা বাদে আমরা যদি এর ম্যাগনিটিউডটা নিয়ে চিন্তা করি, তাহলে সো মানে ভেক্টর ফর্মে না গিয়ে, ভেক্টর ফর্মে গেলেই তো আমার এই অ্যাঙ্গেলটা এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। আমি যদি আইআর এর শুধু ম্যাগনিটিউডটা চিন্তা করি, ঠিক আছে, তাহলে সেটা দাঁড়াবে কত? এই যে ইবিআর আর জেডবিআর, জেডআরএস, এবিআর আর জেডআরএস, ইবিআর আর জেডআরএস, সেটার উপরে ডিপেন্ড করতেছে। আর জেডআরএসটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এটা হচ্ছে গিয়ে এই যে রোটর আর এক্সেন্টার, মানে এখানে ফেজর ডায়াগ্রাম থেকে আপনারা যদি করেন জেডআরএস এর মান কত, মানে এটা তো বেসিক্যালি হচ্ছে গিয়ে সেই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা কি লম্ব, তাহলে এটা কি অতিভুজ, জেডআরএসটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এই ভূমি স্কয়ার, মানে এটা হোল স্কয়ার যোগ হচ্ছে গিয়ে লম্ব স্কয়ার, তার মানে হচ্ছে গিয়ে এক্স বিআর হোল স্কয়ার। তাহলে শুধু যে অতিভুজ স্কয়ার না রেখে যদি শুধু অতিভুজের মান জানতে চাই, তাহলে রুট ওভারের নিচে তারা চলে আসবে। সেটাই ঘটছে, রুট ওভারের নিচে এগুলো চলে আসছে। কথা বুঝা গেছে? এবং যেখানে থিটা, যেটা মানে এখানে যে আমার থিটাটা, এই থিটাটা বেসিক্যালি কত? এই থিটাটা বেসিক্যালি ট্যান থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি, সেটা এখানে দেখানো হয়েছে। এটা ট্যান ইনভার্স না করে আপনি যদি এই পাশে যদি আনেন, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো শুধু থিটা মান বের করতে চাইলে আপনি কি করতে হবে? ট্যান ইনভার্স আকারে চলে আসলো, ঠিক আছে? ট্যান ইনভার্স এখানে এক্স বিআর বাই এক্স আর। তো এই দুটোই হচ্ছে সেই ইম্পর্টেন্ট দুটা equation that we need to realize কিভাবে আসলাম নাম্বার 1, এবং সেটার ইমপ্লিকেশনটাও আমরা দেখতে পাবো। তো সেটার তাহলে স্যার এই পর্যন্ত বোঝা গেছে কি স্যার? হ্যালো, আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার, মোটামুটি বোঝা গেছে। বাকিরা কি মন খারাপ করছেন? যা পড়াইছি এগুলো বুঝছেন তো স্যার? আলহামদুলিল্লাহ। স্যার জি স্যার। আপনারা কি মানে আজকে ক্লাস করতে চাচ্ছেন না এরকম স্যার? না স্যার, ক্লাস তো করতে চাচ্ছি, ক্লাস তো চাচ্ছি।